কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে দিচ্ছে আপনাকে? এটা আমাদের কাজ। না না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়া না। এরকম খাওয়া দাওয়া শেষ। কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন। সিন্ডিকেট ভাঙতে কঠোর ব্যবস্থার তাগিদ। এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। 3 দফা দাবিতে 9 ঘণ্টার আলটিমেটাম। বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন অনেকে। বিভিন্ন স্থানে বিলীন বেড়িবাঁধ। টেকসই ব্যবস্থার দাবি বাসিন্দাদের। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে রাস্তা টেকসই হয়, একটু নিঃশ্বাস ছাড়া যায়। আমার কোনো তেরান লাগবে না, কোনো চাল লাগবে না, টায়া লাগবে না, খালি ব্লক দিয়ে ব্যারিকেডটা দিয়ে গেলি। স্পেশাল অলিম্পিকে 3 শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী। বিশ্বমঞ্চে গর্বিত করে প্রশংসায় ভাসছেন 3 তরুণ। 3 দিনে সিনিয়া গেছে, আমার পুতে ভালা পোস্টে আইছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের 5 জন বাচ্চা, তারা 7টা মেডেল নিয়ে আসছে, এর মধ্যে 4টা গোল্ড। গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ। কীটনাশকেও মিলছে না প্রতিকার। কৃষকের স্বপ্নভঙ্গ। 1100 গাছ লাগাইছি, এখন প্রায় 900-র মতো মারা গেছে। এত মেডিসিন খাটানোর পরেও আমাদের কোনো ভালো রেজাল্ট আসতেছে। একটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থেকে কত রকমের দুর্নীতি অনিয়ম করা সম্ভব? প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। সহকর্মী হোসেন শাহিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। কামটা কেটা করছে, আমি 300 কম্বল কেটে লয়ে গেছে। হ্যাঁ, মিলছে, হাতের লেখা মিলছে, সম্পর্ক নাই না। এই যে দেখেন, এটার আকার উকারি শিকার কেমনে, আর এটার আকার উকারি শিকার কেমনে। আবেদন করার পরে 200 পিস পাইছে। 200 পিস পাইছে। আর পরবর্তীতে যে হুবহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা কাগজ, এটা কি আপনার প্রতিষ্ঠানের প্যাড? নাম তো আমার প্রতিষ্ঠানের লেখা, কিন্তু এই প্যাড কি আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন? চালাইতেছেন। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়াহ মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ 2 মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। সব সাংবাদিকরা মিলে দেখেন, কিছু করতে পারেন কিনা? না, সেটা তো করার, আমাদের করার কিছু নাই। মেরে ফেলে আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন, তাহলে আপনি কে বলছে আপনাকে এই কম্বলের তথ্য কে দিচ্ছে আপনাকে? এটা আমাদের কাজ। না না, এটা আপনার কাজ না। আপনি এতদিন পালেন না কেন? খাওয়া দাওয়া শেষ তো, টেবিলে খাওয়া নাই। এরকম খাওয়া দাওয়া শেষ, মানে টাকা লুট ভাই বুঝায় যায় জিনিসটা। এদিকে প্রতিবন্ধীদের জন্য দেয়া 30টি কম্বল পেয়ে 100টির নথি দেখে হতবম্ব বাংলাদেশ অসহায় ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতিও। এটা তো আমি কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। আমার জীবনের যত লেখা আছে
এগুলি লেখা দেখলে আপনি নিজে অবগত হইতে পারবেন যে আমার লেখার স্টাইলটা কি। নথি অনুযায়ী প্রায় 50 লাখ টাকায় কেনা হয় 12,000 কম্বল। নারায়ণগঞ্জের যে হাওলাদার এন্টারপ্রাইজ থেকে এগুলো কেনা হয়েছে তারা জানাচ্ছেন 300 টাকা দরে কম্বল বিক্রি করেছে 4000। 300 টাকা প্লাস মনে দামে নিছিল, 4000 পিস প্লাস এরকম মনে হয়। জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানগুলোতে যখন খোঁজখবর নেওয়া হচ্ছিল তখন একটি বিষয় বোঝা গেছে যে প্রতিষ্ঠান প্রধানরা এমন কোনো বক্তব্য দিতে রাজি নন যেটি জেলা পরিষদের বিরুদ্ধে যায়। তারা বলছেন যদি জেলা পরিষদের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া হয় তাহলে ভবিষ্যতে কোনোদিন আর কোনো ধরনের বরাদ্দের ভাগ তারা পাবেন না। এদিকে এই অনুসন্ধান করতে গিয়ে আমাদের হাতে আসে দুর্নীতির আরও ভয়ঙ্কর কিছু তথ্য। গত 23 মার্চ 70,45,000 টাকা অনুমোদন দিয়ে একটি রেজুলেশন করে জেলা পরিষদ। সই করেন প্রশাসক তাহমিনা আক্তার। আসলে এমন কোনো সভাই হয়নি সেদিন। 23 দিনের না, এই সংক্রান্ত কোনো কার্যবিবরণী আমার কাছে উপস্থাপন হয়নি এবং আমি স্বাক্ষর করিনি। এই স্বাক্ষরটি আপনার নয়? না, আমার না। সংশ্লিষ্ট যিনি অফিস সহকারী ফাইল ডিল করেন বা রেজুলেশনগুলো তৈরি করেন ওনাকে সকস করা হয়েছে, এটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকেও সকস করা হয়েছে। কর্মকর্তা কাকে সকস করা হয়েছে? যিনি এখানে দায়িত্বে আছেন নাকি, নির্বাহী কর্মকর্তা। সই জাল করার অভিযোগও কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। কম্বলের অনিয়ম দুর্নীতির অভিযোগের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় অর্থ বরাদ্দের প্রকল্পগুলোতেও দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। একই প্রতিষ্ঠানে দুই নাম হতে পারে না, এটা আপনারা এই নাম দেখে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা দুর্নীতি হয়েছে। তো সে এভাবে আর কি ওই টাকাটা উত্তোলন করে নিয়ে নিচ্ছে। কবির স্যারকে যখন এই বিষয়টা বললাম, কবির স্যার যেহেতু এটাকে বললো যে এখানে প্রতিষ্ঠান আছে, তো আমার মনে হয় কবির স্যার এটার সাথে সম্পৃক্ত আছে। এই কর্মকর্তা বিগত দিনের চাকরি জীবনের ঘটনাক্রমেও মেলে অনিয়মের অভিযোগ। রানা প্লাজা 2013 সালের 24 এপ্রিল, যেদিন ভবনটি ধসে হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারায়, তার আগের দিনই সেটিকে নিরাপদ বলেছিলেন এই কবির। পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিয়ে তাকে বদলি করা হয়। 2015 সালের একটি প্রজ্ঞাপন থেকে জানা যায় অন্যের সম্পদ দখল করা সহ প্রভাব খাটিয়ে র্যাবকে ব্যবহার করেছেন তিনি। বিভাগীয় মামলায় প্রমাণও পেয়েছে সরকার। প্রশ্ন ওঠে কিভাবে বারবার পার পান কবির হোসেন সর্দার? তাহলে নজর দিতে হবে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এই কবরস্থানের দিকে। ছোট 8টি প্রকল্প করে 24 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। কবরস্থানটি সামাজিক বলা হলেও এটি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদির পারিবারিক। ঘটনা জেনে কবিরকে পটুয়াখালী বদলি করেন সচিব। পরে সিদ্ধান্ত বদল করে পাঠানো হয় নেত্রকোনায়। কবির হোসেন সর্দার বই লিখেছেন রাষ্ট্র মেরামত। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ প্রমাণ করতে প্রচ্ছদে ছেপেছেন আবু সাইদের ছবি। ভেতরে নাম দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সহ অনেকের নাম। এসব বিষয়ে সশরীরে এবং ফোনে তার ব্যাখ্যা জানতে চাইলেও কিছু বলতে রাজি হননি কবির। কর্মকর্তা তো অবশ্যই একটা চেইন মেনটেন করে এবং তারাই দুর্নীতির রাস্তাটি তৈরি করে দেন এবং তারা এইভাবে প্রকল্পগুলি দেন যেন এখানে দুর্নীতি হয় এবং দুর্নীতির করে এখান থেকে যে অর্থ বেরিয়ে আসবে সেই অর্থের ভাগটি যেন সময় মতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এ ধরনের দুর্নীতির চিত্র যখন প্রকাশ্যে আসে তখন এটি ধামাচাপা দেওয়ার জন্য শুরু হয় ভিন্ন একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিযুক্ত কর্মকর্তাকে বদলির নামে অন্য আরেকটি জেলায় দায়িত্ব দেওয়া এবং সেই সাথে এই ঘটনায় যারা সাক্ষ্য প্রমাণ রয়েছেন তাদেরকেও বদলি করে দেয়া, যাতে তদন্তে কিছু বের হয়ে না আসে। সেই প্রক্রিয়াই এখন চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে 2 ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজলা গেট এলাকায় বেলা 12টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পরে দুপুর 2টায় হামলায় জড়িতদের গ্রেফতার, দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবি পূরণে 9 ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে 3 শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।
তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। এক পর্যায়ে ফিনান্স বিভাগের আল ফারাবি ও তাহমিদ আহমেদ বকশিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বকশিকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানায় ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় 15 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। আমরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী হয়ে যদি আমরা নিরাপদে কোথাও খাবারই খেতে না পারি, খাবার খাওয়ার সময় আমাদের উপর অ্যাটাক হয়, তাহলে তো এটার জবাব প্রশাসনকেই দিতে হবে। প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? আমরা প্রশাসনকে জানাইছি, এখনো পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেপ্তার করি নাই। প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারে, কিন্তু তারা এটা করতেছে না। কুমিল্লা 6 আসনে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা এবং মনোনয়ন বঞ্চিত নেতার দোয়া মাহফিলের কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আজ বিকেল 3টায় নির্বাচনী জনসভার ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একই স্থানে সকাল 10টায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা। পরে উভয় পক্ষকে অন্যত্র কর্মসূচির আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দেয় প্রশাসন। এদিকে কুমিল্লা 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে ভিন্নধর্মী মানববন্ধন করছেন বিক্ষুব্ধরা। লালমাই উপজেলার বাগমারা এলাকায় চলছে কর্মসূচি। সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। আমরা তার কাছে যাচ্ছি। খোকন, কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? লোপা, আপনি যেমনটি বলছিলেন, এখানে কিন্তু আজকের যে ভিন্নধর্মী যে কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু লাল কার্ড প্রদর্শন করছেন, অর্থাৎ বিএনপি ঘোষিত যে প্রার্থী তাকে লাল কার্ড মাধ্যমে তারা প্রত্যাহার করছেন এবং এখানকার যিনি স্থানীয় নেতা রয়েছেন মোবাশ্বের আলম ভূঁইয়া, তাকে যাতে মনোনয়ন দেওয়া হয় সেই কারণেই কিন্তু তারা মানববন্ধন করছেন এবং লাল কার্ড প্রদর্শন পাশাপাশি কিন্তু মুখে তারা লাল কাপড় বেঁধে রেখেছেন, অর্থাৎ তারা একটি নীরব প্রতিবাদ জানাচ্ছেন যাতে তাদের যে মনোনীত প্রার্থী তাকেই যেন আগামীতে নমিনেশন দেওয়া হয়। তো এখানে কিন্তু আসলে বিশাল একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, অন্তত 1.5 কিলোমিটার লম্বা কিন্তু এই মানববন্ধনে হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং 1 ঘন্টারও অধিক সময় ধরে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তারা বিক্ষোভ করছেন লাল কার্ড দিকে। তারা বলছেন যে মোবাশ্বের আলম ভূঁইয়া বিগত 17 বছর কিন্তু বিভিন্ন মামলা হামলা খেয়ে এবং তার প্রায় 1,500 কর্মী মামলার শিকার হয়েছেন, তাদেরকে ধরে রেখেছেন, তাদের মামলা সবকিছুই দেখভাল করছেন, কিন্তু এই ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ার কারণেই কিন্তু তারা লাগাতার আজকে 14 দিনের কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। তো এখন পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, আর্থিক সহায়তা প্রদান সহ এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সাভারে দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সকালে ছায়াবিথি এলাকায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন যুবদল নেতা খোরশেদ আলম। এ সময় শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। সালাউদ্দিন বাবু বলেন, একটি গোষ্ঠী এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, জনগণকে নিয়েই সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুস্থ ও অসহায় মানুষ। তারেক রহমানের জন্মদিন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দক্ষিণ সুরমার তেলিবাজারের শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদিনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আখাউড়ার মোগরায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় 2000-এর অধিক অসহায় মানুষকে চক্ষু, ডায়াবেটিস ও হার্টের চিকিৎসা সেবা দেন 21 জন বিশেষজ্ঞ চিকিৎসক। এদিকে তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মিজানুর রহমান।
রাজ। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। পরে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন মিজানুর রহমান। এ সময় বিভিন্ন সময়ে করা মানব সেবামূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে আশা প্রকাশ করে তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করবে। প্রায় 6 বছর বন্ধ থাকা সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপে নতুন একটি স্তরে গ্যাসের সন্ধান মিলেছে, যা থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে 50 লাখ ঘনফুট গ্যাস। আনুমানিক মজুদ রয়েছে 16 বিলিয়ন ঘনফুট। বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন। আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। রিপন, সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের, কখন নাগাদ ঘোষণা দেয়া হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই লোপা। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর বলা চলে। 5 মিলিয়ন বা 50 লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। দেশের এই জ্বালানি স্বল্পতার এবং জ্বালানি ঘাটতির সময়ে ঠিক এমন একটি খবর, নিঃসন্দেহে ভালো খবর। আমরা একটু শুরুতেই জেনে নেই এই কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং প্রতিদিন কি পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। এখানে রয়েছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক। আপনি কি আমাদের একটু বলবেন ছোট করে যে এই গ্যাস ফিল্ডে এই কূপটিতে আপনারা কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং কতটুকু আপনারা প্রতিদিন দিতে পারবেন এবং সেটা আর্থিক মূল্যটা কেমন হবে? ধন্যবাদ রিপন ভাই। আমরা এই গ্রুপে যে ডিএসটি করেছি কয়েকদিন আগে, তার ফলাফল অনুযায়ী আমরা 5 থেকে 6 মিলিয়ন ডেইলি 6 মিলিয়ন ঘনফুট ডেইলি গ্যাস প্রোডাকশন করতে সক্ষম হব এবং আমরা আশা করছি সেই গ্যাসটা আগামী 10 বছর পর্যন্ত প্রোডাকশনের তাতে আমাদের অ্যারাউন্ড 20 বিসিএফের মতো গ্যাস উৎপাদন হবে আমরা আশা করছি। তো সেই 20 বিসিএফ গ্যাস যদি আমরা এলএনজি মূল্যে চিন্তা করি, আমরা যেটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি, সেই মূল্যে চিন্তা করলে সেই গ্যাসের ভ্যালুটা দাঁড়ায় 3,300 আপনার কোটি টাকা। ধন্যবাদ আপনাকে। লোপা, শুনতে পাচ্ছিলেন যে এই যে গ্যাস ফিল্ডটি রয়েছে সেটি মূলত এখান থেকে যে গ্যাস এখন পাওয়া গেল তার মূল্য প্রায় 3,000 কোটি টাকার উপরে এবং আগামী 10 বছর এখান থেকে 5 মিলিয়ন হারে গ্যাস পাওয়া যাবে। লোপা। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পায়রা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ আরও 8 থেকে 10টি পয়েন্ট। নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের। অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত। বর্ষার থই থই পানি কমে এসেছে। আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে, তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের ষাটোর্ধ্ব নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন। নদীতে তলিয়ে গেছে বসতভিটা, কৃষিজমি। গরু বাছুর, মাছের ঘের হারিয়ে বেড়িবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাঁই নিয়েছেন বাবুল রুনু দম্পতি। সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোনো রকমে কাটে রাত। নদী ভাঙ্গিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদীতে পারে, এরকমের করতে করতে আমাদের প্রায় 1 কিলোরও বেশি হয় কম না। যেখানে আগে দাম ছিল, বসত বাড়ি ছিল, সেইখানে এখন আমরা মাছ ধরি। নদীতে বাড়ি করতে আমার 5-6টা ভাঙ্গি গেছে, আমার তো আর জায়গা জগা নাই। দেবরানীর সর্বস্ব গিলে নিয়েছে পায়রা। আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে। এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাঁধ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশেহারা মানুষগুলো। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। এখন যাই আমরা ওখানে থাকি। নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি, ঘের, মাছের এবং বাড়ি গাড়ি, মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে রাস্তা টিকসই হয়, একটু নিঃশ্বাস ছাড়া যায়। পার্শ্ববর্তী পালের বালিয়াতলী গ্রামেও বেড়িবাঁধ বিলীন হয়ে ঝুঁকিতে অর্ধশত পরিবার। গত 2 যুগ ধরে প্রতি বছরই ভাঙছে নদীর পাড়। ভিটের বাকি জমি তলিয়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় দরিদ্র পরিবারগুলো। আমার কোনো ত্রাণ লাগবে না, কোনো চাল লাগবে না, টাকা লাগবে না, খালি ব্লক দিয়ে বেড়িবাঁধটা দিয়ে গেলি। রাইতে তো ভয় লাগে থাকতে, দিনও ভয় লাগে, হুমুর হুমুর একটা জয়াল পরে।
পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের অপেক্ষায়, সেই সাথে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের প্রস্তুতি চলছে। যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখানে সবসময় আমরা ক্লোজ মনিটরিং এ রাখছি এবং কোনোভাবেই যাতে এই বাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে না পারে, ফসলের ক্ষতি করতে না পারে, এজন্য আমরা প্রয়োজনে জরুরি ভিত্তিতেও কাজ বাস্তবায়ন করতেছি। পায়রা নদীর বরগুনা সদর উপজেলার আমতলী ও তালতলী উপজেলার 8 থেকে 10টি পয়েন্ট ভাঙন কবলিত। আগামী বর্ষার আগেই সেগুলো টেকসই বাঁধ দিয়ে সংস্কারের দাবি নদীপাড়ের বাসিন্দাদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সকালে গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে ট্রেসি অ্যান জ্যাকবসন যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। বলেন, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সাথে $1 বিলিয়ন সয়াবিন আমদানির চুক্তি হয়েছে। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা বলেন, বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপের চেয়ারম্যান। এর মধ্যে 7 লাখ টনের বেশি সয়াবিন আমদানি করা হয়েছে। Magna Group, along with 2 other companies, City Group and Delta Agro, আমরা মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রোর সঙ্গে $1 বিলিয়ন মার্কিন সয়াবিন আমদানির চুক্তি করেছি, যা একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এটি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করেছে। $350 million this year. আমাদের চেয়ারম্যান আমাদের ডেলিগেশনের সাথে গত কয়েক মাস আগে ইউএসএ তে গিয়েছে, আর ওখানে ওনার কমিটমেন্ট দিয়ে এসেছে that we are going to be importing more US soybeans, and সেই ধারাবাহিকতায় আমরা অলরেডি 700,000 মেট্রিক টনেরও বেশি US soybeans এই বছর 7 লাখ টন 700,000 ইম্পোর্ট করেছি। আর এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের হিস্ট্রিতে বিগেস্ট অ্যামাউন্ট অফ US soybean import in the country. সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিক্স জব্দ করেছে বিজেপি। বরে সদর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও বিজেপির একটি দল। এ সময় সুরমা নদীতে পরিত্যক্ত একটি নৌকা থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,60,00,000 টাকা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। জব্দকৃত পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। টাস্কফোর্স অভিযানে পরিত্যক্ত বাড়ি এবং নৌকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য যেমন শাড়ি, লেহেঙ্গা, 3 পিস এবং কসমেটিক্স আইটেম জব্দ করতে আমরা সমর্থ হই, যার আনুমানিক সিজার মূল্য 1,57,00,000 টাকা। জামালপুরে 3 জনকে গরুচোর সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভোরে সদর উপজেলার শীতলকুরসা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামে পিকআপ ভ্যান নিয়ে ভোরের দিকে প্রবেশ করে দলটি। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দেয় গ্রামবাসী। এ সময় তাদের পিকআপ ভ্যান বিলের পাশে আটকে যায়। পরে পিকআপে থাকা 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। আগুন দেয়া হয় ভ্যানেও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করে পুলিশ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেখানে অংশ নিয়ে 3 শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত ভোলাবাসী। পুরুষ দলে খেলেছেন এই জেলার রায়হান ও বিপ্লব এবং নারী টিমে তানজুম। বিশ্বমঞ্চে গর্বিত করে সকলের প্রশংসায় ভাসছেন এই 3 তরুণ। করতালির সাথে ফুল ছিটিয়ে সাফল্য অর্জনকারীদের বরণ করে নিচ্ছে ভোলাজ চিলড্রেন স্পেশাল স্কুল। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এখানকার 3 তরুণ। এ বছরের 10 থেকে 14 নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের হয়ে পুরুষ দলে খেলার সুযোগ পান রায়হান ও বিপ্লব, আর নারী দলে তানজুম। সেই সুযোগই বাজিমাত করে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন তারা। ছোটবেলা থেকে আমাদের এখানে আছে, অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে। পড়াশোনার দিকেও ফোকাস করি, পাশাপাশি আমাদের ছেলেরা মেয়েরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে ওদেরকে আমরা নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি। চিন্তা ছিল গোল দিতে হবে, গোল দিয়ে কি খুশি বেশি,
কয়টা? 3টা। সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত রায়হান, বিপ্লব ও তানজুমের বাবা মা। আগে মনে হইতো কি যে প্রতিবন্ধী ছেলেরা বুঝি বোঝা, কিন্তু এখন না, তারা বোঝা না, ওরা দেশের সম্পদ, ওরা দেশের জন্য বড় অর্জন। ইন্দোনেশিয়া পাস করে আসছে, এই জন্য আমিও খুশি, আমার মেয়েও খুশি, আমার এলাকাবাসীও খুশি। ইন্দোনেশিয়া নিয়ে গেছে, আমার ভূতে ভালা পোস্টে আইসে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের সাফল্যে বেশ খুশি প্রতিষ্ঠান প্রধান। তারা বিভিন্ন সময় বিভিন্ন অর্জন আমাদের জন্য নিয়ে আসছে, বিজয় নিয়ে আসছে আমাদের জন্য, আমাদের মুখকে গৌরবোজ্জ্বল করেছে। তারা এই ভোলার মানুষকে গৌরবান্বিত করেছে। শারীরিক প্রতিবন্ধকতা দুর্বলতার প্রতীক নয়, চেষ্টা আর অদম্য ইচ্ছার বলে সকল বাধা অতিক্রমের অনন্য উদাহরণ ভোলার রায়হান, বিপ্লব আর তানজুম। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে শত শত টমেটো গাছ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। টমেটো চাষে বিনিয়োগ করা অর্থ এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সুস্থ টমেটো গাছগুলো একে একে শুকিয়ে যাচ্ছে। স্বপ্নভঙ্গ হচ্ছে কৃষকদের। দিশেহারা আগাম টমেটো চাষিরা। গোপালগঞ্জ সদরের 2 গ্রাম রঘুনাথপুর ও সিলনা সবজির জন্য পরিচিত এই 2 গ্রামের কৃষকদের মধ্যে এখন হাহাকার। আগাম ফসলে লাভ বেশি, ফলে অনেকেই করেছিলেন টমেটোর আবাদ। লাভ তো দূরের কথা, মূলধন তুলে আনাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যাকটেরিয়ার আক্রমণে অকালেই মরে যাচ্ছে ফলন, উজাড় হচ্ছে জমিনের পর জমিন। 800 সব গাছ লাগাইছি, তাহলে আমার সেই জায়গায় এখনো পর্যন্ত গাছ মারা গেছে প্রায় 5.5। প্রায় 1100 গাছ লাগাইছি, তো এখন প্রায় 900 মতো মারা গেছে, 100 মতো গাছ আছে। অল্প কিছু ধরছে, ধরার পরে এই গাছগুলো আস্তে আস্তে আজ মরে একটা, কাল মরে একটা। 2010 সাল থেকে শুরু হয় অজ্ঞাত এই রোগের উপদ্রব। কৃষকেরা বলছেন নানা ওষুধেও মিলছে না সুফল। প্রথম দিকে গাছের অল্প অংশ নষ্ট হলেও দিন যত যাচ্ছে টমেটো পচার পরিমাণ বাড়ছে। এবছর এই যে যা হচ্ছে তাতে মোটামুটি কৃষকের কোনো নাই, সব কৃষকই মারা যাওয়ার পথে। পাতা মরে, তারপর গোড়া ধরে, গোড়া টান দিলি দিয়েছে, শিকড় পচে গেছে। এত মেডিসিন খাটানোর পরেও আমাদের কোনো ভালো রেজাল্ট আসতেছে। একটা হলো বিউটিফুল 2 আর একটা হলো অর্জুন। এই এখন লাগাইছি, লাগানোর পরে তো এই গাছগুলো এই মাথা শুকায়, মাথাতে মরতে মরতে গোড়া তামাই মরে যাচ্ছে। ইউনিয়ন কৃষি অফিস বলছে একই জমিতে বারবার একই ফসল চাষ করার কারণেই এমন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন যাবত, প্রায় 20-22 বছর যাবত একই ফসল একই জমিতে যদি বারবার চাষ করা হয়, তখন কিন্তু ফসলের ব্যাকটেরিয়া দ্বারা বা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। জেলা কৃষি অফিস বলছে অজানা এই রোগের কারণ অনুসন্ধানে গবেষণা চলছে। স্থায়ী সমাধানের আগ পর্যন্ত ধান সহ অন্য ফসল চাষের পরামর্শ দিচ্ছেন তারা। আমরা যেটা গবেষণার সাথে যোগাযোগ করে জানতে পেরেছি, এটা একটা ফিউজিয়াম উইল্ট রোগের কারণে এই ঘটনা ঘটছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, আমরা মাঠে যাচ্ছি, আশা করি আমরা সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে এর সমস্যার সমাধান করতে পারব। এবছর 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 220 হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছিলেন কৃষকেরা। অজানা রোগ থেকে ফলন বাঁচাতে কৃষকদের সমন্বিত প্রশিক্ষণ। এবছর 996 হেক্টর জমিতে টমেটো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 220 হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছিলেন কৃষকেরা। অজানা রোগ থেকে ফলন বাঁচাতে কৃষকদের সমন্বিত প্রশিক্ষণ জরুরি বলছেন কৃষি সংশ্লিষ্টরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ।